আমার প্রিয় আপুরা ভাইয়ারা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আসলে আমি এতদিন একদমই ভালো ছিলাম না। আমার চ্যানেলের এত প্রবলেম। আসলে চ্যানেলের কিছু হলে না নিজের কাছে কেমন যেন লাগে, কারণ একটা চ্যানেল গুছাতে গিয়ে অনেক সময় পার হয়ে যায়। আর একটা চ্যানেলের পিছনে যে আসলে আমরা যারা কাজ করে থাকি তারা তো জানি যে কতটা এখানে শ্রম বলো, ধৈর্য বলো, সব কিছুই দিতে হয়। আর আরেকটা কথা হচ্ছে যে এই চ্যানেলটা যে মানে আমি মনে করি আমার এই চ্যানেলটা একটা পরিবার, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ভালোবাসা পেয়েছি, তোমাদেরকে পেয়েছি। তো এই পরিবারটা আসলে ছাড়তে চাই না, যার কারণে আসলে খুব কষ্ট হচ্ছিল। তারপরে এখনও পর্যন্ত কিছু ঠিক হয়নি, আর আগামীতে হবে কিনা তাও জানি না। যদি আগামীতে না হয় তাহলে আমি এই চ্যানেলটা মানে আর রানিং করব না। তো দোয়া করো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তোমাদের এত ভালোবাসা, নিশ্চয়ই আল্লাহ আমাকে নিরাশ করবেন না। আমি সেই ভরসা রেখে আবার গল্প বলা শুরু করে দিয়েছি। তো অবশ্যই কিন্তু তোমরা আমার জন্য দোয়া করবা যাতে আমার চ্যানেলটা পুনরায় সব কিছু ঠিক হয়ে যায়। তো ঠিকঠাক হতে আরও 3 মাস সময় লাগবে, 3 মাস পরে জানা যাবে। তাই আমি এখন আপাতত গল্প দিচ্ছি। কালকে একটা পোস্ট করেছিলাম, তোমরা যে সবাই দেখেছিলা না, যে একটা ভাইয়া তার ওয়াইফের জন্য আমাকে বারবার মেসেজ দিচ্ছিল যে মানে সবগুলো ভিডিওতে না সে বলছিল যে আপু আপনার ভিডিওগুলো আপনি ডিলিট করে দেন, আমার ওয়াইফ আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, সারাদিন সে শুধু আপনার ভিডিওই দেখে, আপনি প্লিজ বন্ধ করে দেন, আপনার জন্য অনেক দোয়াও রবে। অনেক মেসেজ দিচ্ছিল, যার কারণে আমি এগুলো না নিতে পারছিলাম না আসলে। যে আমার খালি মাথায় একটা জিনিস আসতেছিল যে আচ্ছা আমার ভিডিও যদি আমি ডিলিট করেও দিই তাহলে তো অন্য কোনো চ্যানেল থেকে তো আর ডিলিট হবে না, আপুটা তো অন্য চ্যানেলও দেখতে পারবে, তাই না? তো আচ্ছা, এই এই জন্য আসলে জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আমি ভাইয়াকে বুঝিয়ে বলেছি যে ভাইয়া দেখেন এখানে তো আমার কিছু করার নেই, ওখানে আপনি আপনার ওয়াইফকে বোঝান যাতে সে এমনটা না করে। আসলে আমার কাছে যতটুকু মনে হয়েছে ভাইয়া বাহিরের দেশে থাকে আর আপুটা হয়তো বা বাংলাদেশে থাকে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, আসলে আমার তো এখানে কোনো দোষ নাই, তাই না? তোমরাই বলো। আর ভাইয়াটা আমাকে একটা মেসেজ দিয়েছে, এটা আমি তোমাদেরকে বলতে পারতেছি না কারণ খুবই বাজেভাবে আমার সাথে মানে মেসেজটা লিখেছিল। যাই হোক, আল্লাহ মাফ করুক, উনি আমাকে এমনভাবে লিখবেন আমি আশা করিনি। তারপরও খুব কষ্ট পেয়েছিলাম আর কি এই কথায়। তো আসলে এই একজনের জন্য আমি ভিডিও যদি ডিলিট করি আমার আরও অনেক আপুরা কষ্ট পাবে, তো এটা তো আমি করতে পারবো না। আর উনি এইসব মেসেজের জন্য কিন্তু জানো আমার এই চ্যানেলটার কিন্তু ক্ষতি হতে পারে। আসলে আমরা যারা আর কি চ্যানেল মানে ক্রিয়েট করে থাকি তারা কিন্তু অনেক কষ্ট করি, আর এই কষ্টের মানে অনেক কিছু আমাদেরকে মেনে চলতে হয়। হ্যাঁ, অনেক কিছু মেনটেন করে কিন্তু আমাদেরকে চ্যানেলটা মানে সামনের দিকে আগায় নিতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। শুধু যে তোমরা দেখো যে আমরা ভিডিও করছি, গল্প দিচ্ছি, এর মাঝে যে কত কিছু আছে এটা যারা আসলে আমরা গল্প দিয়ে থাকি তারাই আসলে জানে। তোমাদের কাছে আসলে এত কিছু বলার মানেই হলো যে এই যে মানে ব্যাপারগুলো অনেকেই বোঝে না, তো তাই আর কি বললাম। তো এই জন্য আসলে তোমরা কেউ কিছু মনে করো না, আমার মনটা খুব খারাপ ছিল তো, আর এখনও খারাপ আছে। তারপরও ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি, তোমাদের ভালোবেসে, তোমাদের ভালোবাসা পেয়ে। যাই হোক, আল্লাহ হয়তো বা সব কিছু ঠিক করে দিবেন, সেই আশায় আবার ভিডিও শুরু করেছি। তো তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও, তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। শুরু করছি অবাধ্য পিছুটান পর্ব 9। লিখেছেন সাদিয়া শৌকত বাবলি। ভোরের আলো ফুটেছে, রাতের নীরবতা ঢাকা শহরটা একটু করে ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে। যানবাহনের টুকটাক প্যাপ ও ধ্বনি ভেসে আসছে ইতিমধ্যে। পৃথা নিশ্চিন্ত চিত্রেই ঘুমাচ্ছিল এখনও, তবে তার এই সুখের ঘুমের হঠাৎ ভাটা পড়ল এক অদ্ভুত আওয়াজে। কেমন দ্রিম করে কানের কাছে বেজে যাচ্ছে আওয়াজটা। পৃথার ঘুম ভাঙল, তবে সে চোখ না খুলল না। অক্ষিদয় বন্ধ রেখেই বোঝার চেষ্টা করলো ওই আওয়াজের উৎসটা। একই শুধু যে আওয়াজ আসছে তা নয়, একটু পরপর তার মাথাটাও কেঁপে উঠছে। তবে কি শহরে ভূমিকম্প শুরু হয়েছে? হতেই পারে, ঢাকা তো ভূমিকম্প প্রবল অঞ্চলের মধ্যেই অন্যতম। পৃথার হৃদয় কাঁপল। এই ভূমিকম্পের মতো দুর্যোগের সময় কিনা সে মরার মতো ঘুমাচ্ছে।
বাড়ির মানুষ জানে কি অবস্থা কে জানে। ধপ করে চোখ জোড়া খুলে ফেলল মেয়েটা। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠতে গিয়ে অনুভব করলো সে উঠতে পারছে না। কারোর শক্তপোক্ত হাতের বাঁধনে বাঁধা পড়ে রয়েছে তার ছোটখাটো দেহটা। পৃথা চমকালো, তড়িৎ গতিতে মাথা তুলে সম্মুখ পানে তাকাতেই চোখের সম্মুখে ভেসে উঠল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। মেয়েটা দ্বিতীয় দফায় আবারও চমকালো। একই সেই এই কক্ষে তুর্যের নিকট কিভাবে এলো? তার স্পষ্ট মনে আছে গতরাতে সে ইরার সাথে ইরার কক্ষে ঘুমিয়েছিল। তবে কি তুর্য তার ঘুমের মধ্যে গিয়ে এখানে নিয়ে এসেছে? আসতেই পারে, এর দ্বারা কোনো কিছু অসম্ভব তো নয়। লজ্জাহীন ব্রিটিশ পুরুষ একটা। পৃথার আকাশ পাতাল ভাবনার মধ্যেই হঠাৎ খেয়ালে এলো একটু আগের ড্রিম ড্রিম আওয়াজটার কথা। ওই আওয়াজটা তাহলে কোথা থেকে আসছিল? মেয়েটার শুরু দৃষ্টি তাকালো তুর্যের বক্ষপানে। নিঃশ্বাসের সাথে কেমন উঠানামা করছে ছেলেটার বক্ষস্থল। তবে কি এই ড্রিম ড্রিম আওয়াজটাও এখান থেকে আসছিল? পৃথা কৌতূহলবশত আবারও মাথা রাখল তুর্যের বক্ষে। কান পেতে শুনল স্বামীর হৃদস্পন্দনের শব্দ। সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটার মুখশ্রী। ওই ড্রিম ড্রিম আওয়াজটা এখান থেকে অর্থাৎ তুর্যের বক্ষ থেকে আসছিল। আর সে কিনা কি ভেবে বসেছিল? একদম ভূমিকম্প পর্যন্ত চলে গিয়েছিল। পৃথা আর উঠল না তুর্যের বক্ষ থেকে। মাথা এলিয়ে গভীর মনোযোগের সাথে শুনতে শুরু করলো স্বামীর হৃদস্পন্দনের আওয়াজ। হঠাৎ মেয়েটার স্মরণে এলো গতকালের রাতের চুমুর ব্যাপারটা। ওই চুমু খেয়েই তো পালিয়েছিল সে। পৃথার লজ্জা বাড়ল আরও। লাজে আড়ষ্ট হয়ে তুর্যের বক্ষ থেকে মাথা তুলল। এখনই তাকে পালাতে হবে এখান থেকে, নয়তো একবার তুর্যের ঘুম ভাঙলে তাকে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে হবে। পৃথা আস্তে ধীরে নিজের কোমর থেকে তুর্যের হাতটা সরাতে চাইল। তা তো পারলই না, উল্টো তুর্য আরও শক্ত করে কোমর চেপে ধরল পৃথার। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি সমস্যা কি? হ্যাঁ, সকাল সকাল এমন যুদ্ধ লাগিয়েছ কেন? ঘুমাতে দাও একটু। পৃথা ভরকালো, সাথে অপ্রস্তুত হলো বেশ। এই লোকটার ঘুম কি সর্বদা সঠিক সময় ভেঙে যায়? কাল কত সাহস করে কতটা অনুভূতি নিয়ে একটু চুমু খেতে গিয়েছিল, ঠিক তখনই ঘুমটা ভেঙে যায় এই ব্রিটিশ লোকটার। আবার আজ এখনও তেমনটাই ঘটল। পৃথা নিজেকে তুর্যের বাঁধন থেকে ছাড়িয়ে পালানোর পরে ঘুম ভাঙলে কি সমস্যা হতো? তা না, মেয়েটা তুর্যের কথাকে উপেক্ষা করে আবারও নিজেকে মুক্ত করতে উদ্যত হলো। হাঁসফাঁস করে বলল, আপনি যতক্ষণ ইচ্ছে ঘুমান, আমাকে তো উঠতে দিন। তুর্য নিজের চক্ষুদ্বয় বন্ধ রেখে জবাব দিল, আমি যতক্ষণ না উঠব তুমিও উঠতে পারবে না, সুতরাং চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। পৃথা অবাক হলো, কপাল কুঁচকে বলল, এই কেমন কথা? আর তাছাড়া আমার কাজ আছে, ছাড়ুন আমাকে। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। একটু সময় নিয়ে হুট করে পৃথাকে ঝাপটে ধরে ঘুরিয়ে নিল। নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটিয়ে নিজের শরীরটা ছেড়ে দিল পৃথার শরীরের উপর। মুখ গুজল মেয়েটার ঘাড়ে, ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার সব কাজ এখন আমার সাথে, আমি ব্যতীত তোমার কোনো কাজ নেই। আকস্মিক তুর্যের এমন প্রগাঢ় স্পর্শে কেঁপে উঠল পৃথা। ছেলেটার উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া ঘাড়ে পড়তেই শিরশিরিয়ে উঠল সর্বাঙ্গ জুড়ে। তবে এই অনুভূতি দীর্ঘস্থায়ী হলো না খুব বেশিক্ষণ। তার আগে চেঁচিয়ে উঠল মেয়েটা, গলা বাড়িয়ে বলল, আল্লাহ গো, এটা হাতি নাকি মানুষ? আপনার এই হাতের মতো দেহ সরান আমার উপর থেকে, নয়তো আমি চ্যাপ্টা হয়ে যেতে সময় লাগবে না বেশি। তুর্য শুনল পৃথার কথা, কুট করে একটা কামড় বসিয়ে দিল মেয়েটার ঘাড়ে। অতঃপর সেই স্থানেই নাক ঘষতে ঘষতে বলল, আমার ভার বহন করার অভ্যাস করে নাও জান। এরপর থেকে এই ভারী তোমাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। পৃথার কান গরম হলো। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! এই লোকের মুখে কি কিছু আটকায় না? পৃথা নিজেই 2 হাত দিয়ে তুর্যকে সরিয়ে দিতে চাইল। কপট রাগ দেখিয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ একটা, উঠুন আমার উপর থেকে। তুর্য পৃথার ঘাড় থেকে মাথা তুলল। প্রিয়তমা স্ত্রীর মুখ পানে তাকিয়ে হুট করে বলল, ভালোবাসি বউ। পৃথা থমকালো, হৃদয়ে এক অজানা প্রশান্তি অনুভব করলো যেন। এর আগেও 2-1 বার এই মানুষের কণ্ঠে ভালোবাসি শব্দটা শুনেছে পৃথা, তবে এমন অনুভূতি হয়নি কখনো। তাহলে আজ কেন হলো? সেও তুর্যকে ভালোবাসে বলে?
হয়তো তাই। পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ। তুর্য ভ্রু কোঁচকাল, কপাল ভাঁজ ফেলে প্রশ্ন করল, ভালোবাসি বললে ধন্যবাদ দিতে হয়? পৃথা ঠোঁট টিপে হাসল, এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, সব কিছুর উত্তর দেওয়ার জন্য একটা সঠিক সময়ের প্রয়োজন। সেই সঠিক সময়টা কবে আসবে? অতি শীঘ্রই। তুর্য হাসল, একটু ঝুঁকে গেল পৃথার পানে, মেয়েটার ওষ্ঠের নিকট নিজের ওষ্ঠ নিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি অপেক্ষায় রইলাম, তবে এখন আমার একটা চুমু প্রাপ্য। তাছাড়া কাল রাতের একটা ধার বাকিরও ব্যাপার আছে তো। পৃথা আড়ষ্ট হলো, সে ঠিক জানতো এই লোক ঘুম থেকে উঠেই গতকালকের বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু করবে। পৃথা ইতস্ত করল, আমতা আমতা করে বলল, একদম না, আপনার বাসি মুখে একদম উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করবেন না। তুর্যের মুখশ্রী থমথমে আকার ধারণ করলো, বেশ গুরুত্বের সাথে বলল, চুমো খাওয়ার ক্ষেত্রে আমি ওই বাসি টাসি মানতে পারবো না। সকাল বিকাল দুপুর যখন ইচ্ছে আমি আমার বউকে চুমু খাবো। কথাটা বলেই তুর্য আরেকটু এগিয়ে গেল পৃথার ওষ্ঠের পানে। দুজনের ওষ্ঠ যখন প্রায় ছুঁই ছুঁই, তখন হুট করেই পৃথা দুই হাতে চেপে ধরল নিজের ওষ্ঠ। কপট রাগ দেখিয়ে বলল, একদম অসভ্যতামি করবেন না। তুর্য মুখ ফুলালো, থমথমে কণ্ঠে বলল, ঠিক আছে, চুমু খাবো না। তোমাকে চুমু খেতে আমার বইয়ে গেছে। আমি শুধুমাত্র গতরাতের ধার বাকিটা শোধ করতে চাইছিলাম, এই যা। পৃথা মুখে হাত রেখে জবাব দিল, আপনার ধার বাকি শোধ করার দরকার নেই, সরুন আমার উপর থেকে। তুর্য আর দ্বিরুক্তি করল না, থমথমে মুখ নিয়ে উঠে বসলো পৃথার উপর থেকে। মেয়েটার যেন এতক্ষণে হাত ছেড়ে বাঁচল, উষ্ঠ থেকে হাত সরিয়ে উঠে বসল সে। আর এটাই ছিল তার চরম ভুল। পৃথা উঠে বসতেই তাকে ঝাপটে ধরল তুর্য, নিজের দুই হাত দ্বারা মেয়েটার দুই হাত শক্ত করে ধরে বলল, এবার চুমো না খেয়ে তুমি যাবে কই বউ? পৃথা হকচকাল, চোখ বড় বড় করে বলতে চাইল কিছু একটা, কিন্তু সে সময় পেল না বেচারি। তার আগেই তুর্য শব্দ করে বাচ্চাদের ন্যায় এলোপাথারি চুমো খেতে শুরু করলো পৃথার মুখ জুড়ে। মেয়েটা অতিষ্ঠ হয়ে উঠল মুহূর্তেই। একে একে তো ওই শক্তপোক্ত বলিষ্ঠ দেহ দ্বারা তুর্য তাকে ঝাপটে ধরে আছে, তার মধ্যে মুখটাও শান্তি দিচ্ছে না। চেঁচিয়ে উঠল পৃথা, গলা বাড়িয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়ল না, উল্টো পৃথার মুখ বন্ধ করতে এবার বেচারির নরম কোমল উষ্ঠ দুটো দখল করে নিল নিজের উষ্ঠ দ্বারা। বিন্দুমাত্র সময় ব্যয় না করে পরম যত্নে চুষে নিতে শুরু করলো সে উষ্টের মধুসদা। চরম উন্মাদের নিজ উষ্টের প্রবল ঘর্ষণে দিশেহারা করে তুলল পৃথাকে। শিউরে উঠল মেয়েটা, কেঁপে উঠল তার বক্ষস্থল। এই প্রথম কোনো পুরুষ এতটা গাঢ়ভাবে ছুঁয়ে দিয়েছে তার উষ্ঠ। হৃদয়ের কেমন অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হলো। এ কেমন অনুভূতি, এ কেমন অদ্ভুত ভালো লাগা। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল পৃথা। পরম আবেশে চোখজোড়া বন্ধ করে নিজেও সায় জানালো তুর্যের কার্যে। সময় গড়ালো, সকালের সময়টা কেটে দুপুরের দিকে পা বাড়াতেই শুরু করছে ইতিমধ্যে। সূর্যটাও তার প্রখরতা ছড়িয়ে মাথার উপরে চলে এসেছে প্রায়, অথচ আরুষের দেখা নেই কোনো। সে জঙ্গলে জ্ঞান হারানোর আগে যে আরুষকে দেখেছিল তুর্য, তারপর আর একটা বারের জন্য পাওয়া যায়নি ছেলেটাকে। তুর্য ঠিক বুঝতে পারছে ভয়ে বেচারা তার সম্মুখে আসছে না, তাই বলে তো আর কাজের প্রতি গাফেলতি করা যাবে না। ওই জঙ্গলে তারপর কি হলো, ওরা মুখ খুলেছে কিনা, আর কি কি তথ্য পাওয়া গেল, অনেকটা কিছুই জানার আছে তুর্যের। তুর্য আর সময় নষ্ট করলো না, নিজে থেকেই কল করলো আরুষকে। আরুষ নিজের অফিস কক্ষেই বসা ছিল, ভাবছিল তুর্যের কথাই। হঠাৎ মোবাইলটা বেজে উঠতে কিছুটা চমকে উঠল বেচারা। টেবিল থেকে তড়িঘড়ি করে মোবাইলটা তুলে হাতে নিতে দেখতে পেল তুর্যের নাম্বার। ভরকে গেল আরুষ, এই আবার কল করছে কেন? নিশ্চয়ই প্রতিশোধ নিতে। কলটা কি রিসিভ সে করবে? না ধরলে তো আবার যেতে যাবে, তার থেকে বরং কলটা ধরাই যাক। অন্তত কি বলতে চায় সেটা তো শোনা প্রয়োজন। আরুষ ধরল কলটা, মোবাইলটা কানের কাছে নিয়ে আমতা আমতা করেই বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, আপনি স্যার? তপ্ত ছাড়ল তুর্য, থমথমে কণ্ঠে বলল, তোর হাতের মোটা লাঠির বাড়ি খেয়ে এখনো বেঁচে আছি, কিন্তু তুই আমাকে একটা বারের জন্য দেখতে এলি না? এতটা পাষাণ কবে থেকে হলি আরুষ?
আরুষের কিছুটা খারাপ লাগা কাজ করলো। সত্যি তো, তুর্যের অসুস্থতার কারণ সে, অথচ একটা বারের জন্য সে দেখতেও গেল না তুর্যকে। এটা নিশ্চিত অমানবিক কাজের মধ্যেই পরিগণিত। কিন্তু সেও তো ভয় পেয়েছিল ভীষণ, তাই যায়নি। জিব্বাদারে নিজের উষ্ট ভেজালো বেচারা। অপরাধীর কণ্ঠেই বলল, আসলে স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি ইচ্ছে করে কিছু করিনি। ওই সন্ত্রাসীটার হাত থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ভুলবশত হয়ে গেছে, মাফ করে দেন স্যার। তুর্য হাসলো, স্বাভাবিক কণ্ঠেই বলল, আরে মাফ চাইতে হবে না তোকে। আমি জানি তো তুই ভুল করে করেছিস। হাজার হলেও তুই আমার বোন জামাই হবি। তোর ওপরে কি আমি কোনো রাগ রাখতে পারি বল? আরুষ ভড়কে গেল তুর্যের কথায়। এতটা ভালোভাবে কথা বলার লোক তো তুর্য নয়। তাহলে আজ এত ভালোভাবে কথা বলছে হঠাৎ, তাও এত কিছুর পরে? নিশ্চয়ই এর মধ্যে ঘাপলা আছে কোনো। আবার নতুন কোনো ফন্দি আছে না তো? আরুষের ভাবনার মধ্যেই তুর্য আবার বলল, সন্ধ্যের মধ্যে আমার বাড়িতে আসিস, কেসের ব্যাপারে কথা আছে। কথাটা বলেই পরপর কল কাটলো তুর্য। আরুষ ঘাবড়ে গেল কিছুটা। বাড়িতে যেতে বলেছে, ওখানে নিয়ে না আবার কোনো ঝামেলা করে, ভালো ভালো কথা বলে না হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু উপায় যে নেই, তাকে তো যেতেই হবে। কেসের ব্যাপারে কথা তো বলতেই হবে। রাতের আধার নেমেছে ধরণীতে। সেই আধারের সাথে নতুন রূপে আজ যুক্ত হয়েছে বর্ষা। হুট করেই দুপুরের পর যে বর্ষার আগমন ঘটল, তারপর আর থামাথামির নাম নেই কোনো। আরুষের সন্ধ্যার মধ্যে তুর্যদের বাড়িতে আসার কথা থাকলেও বৃষ্টির কারণে আসতে পারেনি। বলেছে কাল সকাল সকাল আসবে। পৃথা তুর্যকে খাইয়ে নিজে খেয়ে সব গুছিয়ে গাছিয়ে কেবলই কক্ষে ফিরল। তুর্য শরীরের একখানা কাঁথা জড়িয়ে হাত পা ছড়িয়ে শুয়েছিল বিছানাতেই। হঠাৎ পৃথাকে কক্ষে ঢুকতে দেখে নিজেই কাঁথা নিয়ে একপাশে সরে গেল সে। পৃথা আর চোখে একবার তাকালো তুর্যের পানে, অতঃপর এগিয়ে গেল আলমারির নিকটে। আলমারি থেকে আরেকটা কাঁথা বের করে গিয়ে বসল বিছানায়। তুর্যের পাশের খালি স্থানে ভ্রু কুচকালো তুর্য। পৃথার আনা কাঁথাটার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই উটকো ঝামেলাটাকে আবার এনেছো কেন? পৃথা ভাঁজ করা কাঁথাটা খুলে শরীরে জড়াতেই আবার বলল, শীত লাগছে তাই এনেছি, বাহিরে যা বৃষ্টি। তুর্য মাথা উঁচিয়ে নিজের শরীরে জড়ানো কাঁথাটার পানে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আমার কাঁথা কি দোষ করলো তাহলে? আমার কাঁথায় আসতে তুমি? পৃথা অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি বেশি ভদ্র তো, তাই আপনার কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি না। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল পৃথার পানে, অতঃপর নিজের শরীরের কাঁথাটা ছুঁড়ে ফেলে দিল নিজের মেঝেতে। সময় ব্যয় না করে চটজলদি ঢুকে পড়ল পৃথার কাঁথায়। পেছন থেকে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি আমার বউয়ের কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই অসভ্য লোক, আপনি আমার কাঁথায় ঢুকলেন কেন? নিজের কাঁথায় যান। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলেশীনভাবেই বলল, আমি আমার বউয়ের কথায় ঢুকেছি, তাতে তোমার কি? আপনি আপনি একটা। থেমে গেল পৃথা। তুর্য তাকে টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে। এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, আমি একটা মুরগির বাচ্চার জামাই বলে বলো? পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, তবে বলল না কিছুই। একে বলে লাভ আছে কি কিছু? যত যাই বলবে গায়ে লাগাবে না, এই যা করবে করবেই। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তুর্যকে একটা ভেঙচি কেটে চোখ বন্ধ করে নিল। তুর্য বলল না কিছুই, চুপচাপ পৃথার মুখ পানে তাকিয়ে শুয়ে রইল। দুজনের নীরবতায় কেটে গেল খানিকটা সময়। বৃষ্টির তেজ আগের থেকে কিছুটা কমেছে। বাহিরের আবহাওয়া এখন বেশ ঠান্ডা হলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। একই কক্ষে পাশাপাশি অবস্থানরত দুই নরনারী। নারী পুরুষ হলো আগুন আর মোমের ন্যায়। এরা পাশাপাশি থাকলে গলার সম্ভাবনাই থাকে অধিক। তারপর আবার যদি থাকে ভালোবাসা। পৃথা এবং তুর্যের অবস্থা এই মুহূর্তে খানিকটাই তেমন। এতদিন তাও তাদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা ছিল, ভালোবাসাটা ছিল একপাক্ষিকও। কিন্তু এখন তারা দুজনের মনের কথা সম্পর্কে অবগত। এমন একটা পরিস্থিতিতে কি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়? তাছাড়া সবচেয়ে বড় কথা, তারা বিবাহিত। একজনের উপরে অন্যজনের সম্পূর্ণ অধিকার রয়েছে। পৃথা তবুও নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল।
নিজের ভিতরকার অনুভূতি উপলব্ধি করতে পেরে দূরে সরে যেতে চাইল তুর্যের নিকট থেকে, কিন্তু তুর্য সায় জানালো না এই পর্যায়ে। সে আরও গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। কিছুটা অসহায় কণ্ঠে বলল, আর কত শাস্তি দিবে আমাকে? পৃথা নিজের চক্ষুদ্বয় বন্ধ রেখে জবাব দিল, আগামী 7 বছর। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। বিছানায় উঠে বসল সে। পৃথাকে হাত টেনে উঠালো বিছানা থেকে, বসালো নিজের কোলে। 2 হাত নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার তোমাকে অনেক কথা বলা আছে বউ। পৃথা আজ কোনো বাধাহীনভাবেই বলল, বলুন, আমি শুনতে চাই আপনার সব কথা। তুর্য মাথা রাখলো পৃথার কাঁধে, শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধের বিয়ের আসর ত্যাগ কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে। কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটা মুহূর্তে তোমার অবাধ্য পিছুটান আমাকে তাড়া দিয়ে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেকবার ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, তাও পারিনি। কোনো মেয়ের পানে তাকালেও আমার অবচেতন মস্তিষ্ক বারংবার তোমাকেই স্মরণ করিয়েছে। তোমার অদৃশ্য এক পিছুটান তোমার প্রতি আমাকে আসক্ত করে তুলেছিল ভীষণ বাজেভাবে। ধীরে ধীরে আমি বুঝেছিলাম আমি তোমাকেই ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার একদম চলবে না। বারবার তোমার কাছে ছুটে আসার চেষ্টা করেছি, কিন্তু সে পথটাও নিজের হাতেই বন্ধ করেছিলাম। দীর্ঘ 5 বছর তোমার জন্য ছটফট করতে করতে নিজের পড়াশোনা শেষ করলাম। ছুটে আসতে চাইলাম দেশে। সকলের অগোচরে আমি এসেছিলামও দেশে, কিন্তু আবারও বাবার ব্যবসার কাজ আর আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত সব কিছু বদলে দিল। আবারও 2 বছরের জন্য আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিল। আমিও তখন সেই দূরত্ব মেনে নিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি তোমাকে সেদিন ছেড়ে গেলেও আমার পরিবার ঠিক তোমাকে আমার জন্য রেখে দিয়েছে। আমি দেখেছিলাম আমার মা তোমার জন্য কতটা আবেগী ছিল, কিন্তু সে যে তোমাকে আমার করে রাখতে পারেনি, কিংবা মাঝখানে এত কিছু ঘটে গেছে আমি বুঝতেও পারিনি। আর রইল খোঁজ খবর নেওয়ার কথা। আমি যখনই বাড়িতে কল করেছি তোমার একটা খোঁজ পাওয়ার জন্য, আমার হৃদয় আকুপাকু করেছে, কিন্তু লজ্জায় মুখ ফুটে তোমার কথা জিজ্ঞেস করতে পারিনি। আমি তো তোমাকে ছেড়ে গিয়েছিলাম, তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম। কোন মুখে আবার বাড়ির লোকদের কাছে তোমার কথা জানতে চাইতাম? তাছাড়া ওই যে বললাম না, আমি ভেবেছিলাম আমার পরিবার তোমাকে আমার জন্য রেখে দিয়েছে, তাই একটু নিশ্চিন্তও ছিলাম। থামলো তুর্য, আবার বলল, দেখো, এই 7টা বছর তুমি জানতে না আমাদের বিয়ের কথা, তাই তোমার উপরে কখনো এর প্রভাব পড়েনি। যতটুকু পড়েছে তাও তোমার অগোচরে, অথচ আমি সবটাই জানতাম। 7টা বছর প্রতিটা দিন আমি অপরাধ বোধ ভুগেছি। একটা বার তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা ছটফটিয়ে মরেছি। তোমাকে ছেড়ে গিয়ে কম তো শাস্তি পেলাম না, আর কত শাস্তি দিবে আমাকে বলো? পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথাগুলো। বুঝলো সে তুর্যকে, আর এমনি এই পুরুষের উপর তার রাগ অভিমান নেই কিছু, যা আছে সব ভালোবাসা। পৃথা আলতোভাবে হাত রাখলো তুর্যের পিঠে, হুট করিয়ে বলল, ভালোবাসি প্রিয়। তুর্য থমকালো। সেই বহুল আকাঙ্ক্ষিত বাক্য, যা শোনার জন্য এত বছর ধরে মরিয়া তুর্য। আচ্ছা, সে কি ঠিক শুনছে নাকি ভুল? তুর্য নিজের থেকে ছাড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার মুখ পানে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠেই বলল, কি বললে তুমি? আবার বলো তো। পৃথা একটু ঝুঁকে গেল তুর্যের পানে। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠেই বলল, ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি প্রিয়। তুর্য আনন্দে আত্মহারা হলো। হৃদয়ে প্রশান্তিত হাওয়া বইতে শুরু মুহূর্তেই। বেচারা আর নিজেকে সামলাতে পারল না। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল পৃথাকে। উৎফুল্ল কণ্ঠেই বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। কথাটা বলে পরপর আবার ছেড়ে দিল পৃথাকে। 2 হাতের ভাঁজে মেয়েটার মুখটা তুলে টুপাটুপ চুমু খেলো গোটা কয়েক। অতঃপর হঠাৎ উষ্টের নিকটে এসে থেমে গেল। একটু সময় নিয়ে পরম যত্নে নিজের শুষ্ক 2 উষ্ঠ মিলিয়ে দিল পৃথার নরম উষ্ঠ 2 উষ্ঠে। উন্মাদের ন্যায় উষ্টের প্রবল ঘর্ষণে নাজেহাল করে তুলল মেয়েটাকে।
পৃথাও আজ আর বাধা দিল না, নিজেও সায় জানালো তুর্যের কার্যে। নিজের 2 হাত দ্বারা খামচে ধরল বেচারার পিঠ। তুর্য পৃথার উষ্টে চুমো খেতে খেতে তাকে শুইয়ে দিল বিছানায়। ধীরে ধীরে উষ্ট ছেড়ে নামলো মেয়েটার ঘাড় গলায়। ছোট ছোট চুমোতে দিশেহারা হয়ে তুলল পৃথাকে। তুর্যের স্পর্শে বেসামাল হলো, নাজুক হয়ে পড়ল মেয়েটা। নিঃশ্বাস ভারী হয়ে এলো তার, তবুও দুষ্ট বুদ্ধি গেল না। ওই যে কথায় আছে না, যে যেমন তার সাথেও মিলেও তেমন। সুতরাং তুর্য যেমন তার বউ তো তেমনই হবে। এমন এক অনুভূতিময় পরিস্থিতিতে এসেও মেয়েটা হুট করেই বলল, আমার এখনো 18 বছর বয়স হয়নি। আইন অনুযায়ী আমি এখনো শিশু। একজন শিশুর সাথে এসব করা পাপ। তুর্য মাথা তুলল পৃথার গলা থেকে, অত্যন্ত ঠান্ডা কণ্ঠেই বলল, মারতে চাও আমাকে? না, শুধুমাত্র। আর কিছু বলতে পারল না পৃথা। তুর্য একটু ঝুঁকে আকস্মিক বেশ শক্তপোক্তভাবে কামড় বসিয়ে দিল মেয়েটার উষ্ঠে। চেঁচিয়ে উঠল পৃথা। উষ্ঠে হাত বুলাতে বুলাতে বলল, এটা কি করলেন আপনি? কামড় কেন দিলেন? তুর্য উত্তর দিল না পৃথার কথায়, উল্টো নিজের শরীর জড়ানো টি শার্টটা খুলতে খুলতে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথাও না। আর একটা উল্টাপাল্টা কথা বললে তো জানে মেরে দেব একদম। পৃথা উষ্ট প্রসারিত করল, ডান হাতটা উঁচিয়ে তর্জনী আঙ্গুলটা দ্বারা আলতোভাবে স্পর্শ করল তুর্যের নগ্ন বক্ষ। কণ্ঠে দৃঢ় বিশ্বাস নিয়ে বলল, পৃথাকে জানে মেরে দেওয়ার আগে তুর্য চৌধুরীর জান চলে যাবে। তুর্যের দৃষ্টি শীতল হলো, পৃথার হাতটা চেপে ধরল নিজ বক্ষে। মৃদু কণ্ঠেই বলল, এত বিশ্বাস? পৃথা হাসল, দৃঢ় কণ্ঠে বলল, নিজের থেকেও বেশি। তুর্য চোখে চোখ রাখল পৃথার, প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয়। যে চোখে এতকাল ভালোবাসা দেখার তীব্র আকাঙ্ক্ষায় ছটফটিয়ে কাটিয়েছে বেচারা, আজ সেই চোখে পূর্ণ ভালোবাসার অস্তিত্ব দেখতে পাচ্ছে, খুঁজে পাচ্ছে অগাধ বিশ্বাস। এই জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের পূর্ণতা। তুর্য আর কথা বাড়ালো না। আজ এই বৃষ্টি স্নাত রজনীতেই সে নিজের করে নিতে চাইল নিজ প্রিয়তমাকে। তুর্য আবারও নিজেদের দূরত্ব ঘচালো, একটু ঝুঁকে মুখ ডোবালো পৃথার ঘাড়ে। ছোট ছোট চুমুতে সিক্ত করলো মেয়েটাকে। ধীরে ধীরে বেসামাল হলো তুর্যের স্পর্শ, ভারী হলো পৃথার নিঃশ্বাস। আর কোনো বাধা দেওয়ার সক্ষমতা হারালো মেয়েটা। ভালোবাসাময় সুখে খামচে ধরল তুর্যের উন্মুক্ত ফর্সা পিঠ। একে অপরের মাঝে হারিয়ে গেল একটু একটু করে। অবশেষে পূর্ণতা পেল দুটি নরনারী একটি স্নিগ্ধ ভালোবাসা। ভোরের আলো ফুটেছে চারিদিকটা, ইতিমধ্যে ভরে উঠেছে সূর্যের তীব্র আলোক রশ্মিতে। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়, দরুন আজ যেন একটু বেশি চলমান সূর্যটা। সেই জন্মনে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল পৃথার। পিটপিট করে চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলো তুর্যের নগ্ন বক্ষে। সাথে নিজের দেহের পানে তাকিয়ে লজ্জায় পড়ল মেয়েটা। ইস, গতকাল রাতে কি অসভ্যটাই না করলো তুর্য, অথচ এখন ভাজা মাছটা উল্টে খেতে জানে না যেন, একদম নিষ্পাপ বাচ্চাদের ন্যায় ঘুমিয়ে আছে। পৃথা চোখ তুলে তাকালো তুর্যের ঘুমন্ত মুখশ্রীর পানে। ইচ্ছে হলো হাত বাড়িয়ে ওই মুখটা একটু ছুঁয়ে দিতে, একটু আদর দিয়ে ভরিয়ে তুলতে। পৃথা তাই করলো, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। মাথাটা ঝাঁকিয়ে আলতোভাবে চুমুও খেলো স্বামীর গালে কপালে। অতঃপর কী ভেবে হঠাৎ তুর্যকে ধাক্কা মেরে উঠে বসলো বিছানায়। গভীর ক্রোধ তুর্য আর তার শরীরের একসাথে জড়ানো কাঁথাটা টেনে ঢেকে নিল শুধুমাত্র নিজেকে। ঘুমের মধ্যে আকস্মিক ধাক্কায় ভরকে গেল তুর্য। ধরফরিয়ে উঠে বসলো বিছানায়, ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে? পৃথা অগ্নির দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য লোক, আপনি একদম কথা বলবেন না আমার সাথে। তুর্য দ্বিতীয় দফায় ভরকে গেল পৃথার কথায়। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে এর আবার কি হলো? কাল এত সুন্দর মধুময় এক রজনী অতিবাহিত করে আজ বলছে কথা বলবে না। তুর্য নিজের 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে উদ্যত হলো পৃথাকে। কোমল কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? অন্যায় কি করেছি বলো তো? পৃথা সরে গেল তুর্যের নিকট থেকে। শরীরে জড়ানো কাঁথাটা আরও ভালোভাবে শরীরে জড়িয়ে পা বাড়ালো ওয়াশরুমের পানে। যেতে যেতে আবার বলল, একদম আমাকে ছুবেন না অসভ্য পুরুষ। আমার আশেপাশেও যেন আপনাকে না দেখি, তাহলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবো বলে দিলাম। তুর্য যেন ব্যাক্কেলের বনে গেল পৃথার কথায়। রাতে সারা রাত এত গভীরভাবে ছুঁয়ে দেওয়ার পরও এখন বলছে ছোবে না। আবার কি বলবো?
পৃথার আশেপাশে গেলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবে। তুর্যের চোখ বড় বড় হয়ে গেল। কি সাহস তার বউয়ের! এ তো তারও এক কাঠি, উপর থেকে আসা যাওয়া করে। বেলা গড়িয়েছে কিছুটা, যদিও এখনো সকালের সময়ে থেমে আছে সময়টা, তবে সূর্য তার প্রখরতা ছড়িয়েছে অনেকটা। আর এই সময়েই চৌধুরী বাড়ির বসার কক্ষে সভা বসিয়েছে তুর্য। জরুরি কথা আছে বলে আজ কাউকে অফিসেও যেতে দেয়নি। আরুষকে টেনে এনেছে সকাল সকাল। বেচারা আরুষ তো তার সাথে কি হতে চলেছে তুর্য তাকে শাস্তি দেয় কিনা এই ভেবে হার্ট অ্যাটাকের উপক্রম। কিন্তু তুর্য তাকে অবাক করে দিয়ে তেমন কিছুই করল না। উল্টো আরুষের কাঁধ ধরে বসলো বসার কক্ষের সোফায়। বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সকলের সাথে আমার একটা জরুরি কথা আছে। উপস্থিত সকলে উৎসুক হয়ে তাকালো তুর্যের পানে। তবে তাহমিনা বেগম বরাবরই ন্যায় একটু ফোড়ং কেটে বলল, সেই তখন থেকে তো জরুরি কথা বলবে বলেই বসিয়ে রেখেছো আমাদের। এখন এত বনিতা না করে বলে ফেলো দেখি, কি বলবে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। সকলের পানে একবার তাকিয়ে বলল, আমি চাইছিলাম আরুষের সাথে ইরার বিয়েটা দিতে। থামল তুর্য, আবার বলল, এমন না যে আরুষকে তোমরা চিনো না, সবাই আরুষকে চিনো। আরুষ যে যথেষ্ট ভালো ছেলে। আমার যতদূর মনে হয় ইরার জন্য ওর থেকে ভালো ছেলে আর হবে না। তুর্যের হঠাৎ এহেন কথায় চমকালো উপস্থিত সবাই। আরুষ নিজেও বিস্ময়ে চরম সীমায় পৌঁছে গিয়েছে এই মুহূর্তে। তুর্য এত ভালো কবে থেকে হলো? এভাবে বাড়িতে ডেকে এনে নিজে থেকে ইরার সাথে বিয়ের কথা বলছে। যেখানে আরুষকে তার শাস্তি দেওয়ার কথা, সেখানে বোনের সাথে বিয়ে দিতে চাইছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আরুষের। এর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে। আরুষ তুর্যের পানে চেয়ে বসলো, একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, স্যার আপনি ঠিক কী করতে চাইছেন বলবেন একটু? তুর্য আরুষের ন্যায় ফিসফিসিয়ে জবাব দিল, তোকে বোন জামাই করতে চাইছি। কেন, এটাকে তোর পছন্দ না? আরুষ উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু সে কিছু বলার আগেই মুখ খুললেন তাহমিনা বেগম। থমথমে কণ্ঠে তিনি বললেন, ইরা এখনও ছোট, এখনই ওর বিয়ের ব্যাপারে আমরা ভাবছি না কিছু। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, গম্ভীর কণ্ঠে বলল, ইরা ছোট? আর আমার বউ তো ছোট ছিল না, হ্যাঁ? একদম খুনখুনে বুড়ি ছিল। মাত্র 10 বছর বয়সে পৃথার বাবা মায়ের হাত পা ধরে ওই মেয়েটাকে বিয়ের পিঁড়িতে উঠিয়ে দিতে তোমাদের বুক কাঁপেনি? আর এখন নিজেদের 17 বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে বুক কাঁপছে। নিজের মেয়েরা মেয়ে, আর পরের মেয়েরা তো মেয়ে নয়, তাদের যেভাবে খুশি নাচানো যায়, তাই না? তুর্যের কথায় চুপ হয়ে গেল সবাই। ছেলেটা ভুল কিছু তো বলেনি। সেদিন সত্যি তারা ভুল করেছিল, যার দরুন ভুগতে হয়েছে ওই মেয়েটাকে। সকলের নিশ্চুপতায় মাঝে উঠে দাঁড়ালো তুর্য। সকলের পানে একবার তাকিয়ে বলল, কী করবে ভেবেচিন্তে আমাকে জানিও। তোমাদের মেয়ে না দিলে আমি আরুষের জন্য অন্য মেয়ে দেখব। বেচারা আর কতদিন আইবুড়ো থাকবে। কথাটা বলে লম্বা লম্বা পা ফেলে বসার কক্ষ থেকে প্রস্থান করলো তুর্য। আর আরুষ ফেলফেল করে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। এই লোক আবার হঠাৎ করে বিয়ে নিয়ে আবার এত মাতলো কেন? কি চাইছে? বসার কক্ষ থেকে বেরিয়ে তুর্য সোজা গেল ইরার কক্ষের পানে। তার বউ সকলে তার উপরে চটপটিয়ে দেখিয়ে এই কক্ষে বসে ঘাঁটি গেড়েছে। এতক্ষণও সকালের বসার কক্ষে উপস্থিত থাকলেও এই দুই নারী উপস্থিত ছিল না। যেহেতু ইরার বিয়ের কথাই বলবে, তাই তুর্য আর তাদের বসার কক্ষে যেতে জরুরি করেনি। তুর্য দাঁড়ালো ইরার কক্ষের দরজার সম্মুখে, হাত উঁচিয়ে দরজাটা টোকা দিয়ে বলল, পৃথা, রুমে এসো তাড়াতাড়ি। তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই দরজাটা ওপাশ থেকে উত্তর এলো, আমি যাব না, আপনি যান। তুর্য ভ্রু কুঁচকালো। নিজের ভদ্রতা বাদ দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো সে। ইরাকে আদেশের সুরেই বলল, তুই বাইরে যা। তুর্যের আদেশ দিতে দেরি, কিন্তু ইরার কক্ষ থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। ইরা বেরিয়ে যেতেই তুর্য এগিয়ে গিয়ে কক্ষের দরজাটা আটকে দিল। অতঃপর পৃথার পানে তাকিয়ে বলল, কি হয়েছে? সকাল থেকে রেগে আছো কেন? পৃথা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, থমথমে কণ্ঠে বলল, কিছু হয়নি আমার। তুর্য এগিয়ে গিয়ে পৃথার মুখোমুখি দাঁড়ালো। মেয়েটার একটা হাত নিয়ে নিল নিজের পুরুষালী দুই হাতের ভাঁজে। কোমল কণ্ঠে বলল, তোমার কি হয়েছে বলবে তো? না বলে আমি বুঝবো কিভাবে? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমাদের বিবাহ বার্ষিকী ছিল আজ, কত প্ল্যানিং করেছিলাম, সব আপনি কাল এত রাতে ভেস্তে দিয়েছেন। তুর্য চমকালো, গোল গোল চোখে সে তাকালো পৃথার পানে, অবাক সুরে বলল, আজকে আমাদের বিবাহ বার্ষিকী?
পৃথার চোখ জোড়াও বড় বড় হয়ে গেল। বিস্ময় নিয়ে বলল, আপনি আমাদের বিবাহ বার্ষিকীও কথাও ভুলে গিয়েছেন, অথচ সারাদিন ভালোবাসি ভালোবাসি বলে হেদিয়ে মরেন। তুর্য হঠাৎ রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, ওই আড়সের বাচ্চার গুটি আমি উদ্ধার করে ফেলবো। বেটা মির্জাফরের বংশধর মাথায় একটা বাড়ি মেরেই আমার বিবাহ বার্ষিকী ভুলেই দিল। পৃথা ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আড়স ভাই আপনার মাথায় বাড়ি মেরেছিল? আপনি না সড়ক দুর্ঘটনায় মাথা ফাটিয়েছেন? তুর্য অপ্রস্তুত হলো, রাগের মাথায় সে কি বলতে গিয়ে কি বলে ফেলেছিল। ঢোক গিল তুর্য, আমতামতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, সড়ক দুর্ঘটনায় মাথা ফেটেছে। ওটা তো আরুর সাথে ছিল, তাই বলেছিলাম আর কি। কথাটা বলেই থামলো তুর্য, দুই হাতে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে। দুষ্ট হেসে বলল, তুমি কি প্ল্যান করেছিলে বউ? নিশ্চয়ই আজকে এই শুভ দিনে আমাদের বাসরটা সারার চিন্তা ভাবনা করেছিলে, যা আমি গতকাল রাতেই সেরে ফেলেছি। একদম চিন্তা করো না বউ, আমরা কাল বাসর সেরেছি, আজ আবার সারবো। ভবিষ্যতেও প্রতি রাতে বাসর করব, একটা রাতও বাদ যেতে দেব না। রাত বেড়েছে, চারিদিকটা আধারের চাদরে মুড়ে নিস্তব্ধ হয়ে পড়েছে। হয়তো ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই, তবে আজ রাতটাকেও ঘুম নেই তুর্য এবং পৃথা নামক দুই নরনারীর আক্ষিদয়ে। পৃথা আজ শাড়ি পরেছে, নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে। যদিও আজকের রাতটা নিয়ে পরিকল্পনা ছিল অনেক, তবে তার কিছুই তুর্যের জন্য পূর্ণতা দিতে পারেনি। পৃথা খুব করে ভেবে রেখেছিল, ওই নাটক, সিনেমা কিংবা গল্পের ন্যায় আজ পুরো কক্ষটা সে মোমের আলোয় সাজাবে, সাথে নিজেও শাড়ি পরে সুন্দরভাবে সেজেগুজে তুর্যের নিকট ধরা দেবে। তুর্যকে চমক দিয়ে সে লাজুক ভঙ্গিতে বলবে, ভালোবাসি প্রিয়। কিন্তু তার কিছুই হলো না আজ। কি হতো গতকালকের মাত্র একটা রজনী নিজেকে নিয়ন্ত্রণ করলে। কত রজনী তো নিয়ন্ত্রণ কাটালো, তা না নিজেও নিয়ন্ত্রণ হারালো আর তাকেও উস্কে দিল। সকাল সকাল উঠে আবারও পরিবারে লাগিয়ে দিল আরশ আর ইরার বিয়ের কথাটা। সব মিলিয়ে একটা হযবরল অবস্থা। এর মধ্যে আবার নিজ কক্ষে বিবাহ বার্ষিকীর আয়োজন করবে কখন? তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তার সকল পরিকল্পনার জল ঢেলে দেওয়ার জন্য যদিও লোকটার উপর রাগ লাগছে ভীষণ, তবুও আজ নিশ্চুপ রয়েছে। আজ এমন একটা দিনে আর কোনো রাগ নেই, অভিমান, খারাপ লাগা নিয়ে থাকতে চায় না পৃথা। পিছনের সকল খারাপকে ভুলে সে নতুনভাবে জীবনটা শুরু করতে চায় তুর্যের সাথে। পৃথা নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে আয়নায় দেখে নিল আরেকটি বার। অতঃপর দরজার নিকটে গিয়ে খুলে দিল দরজাটা। মৃদু কণ্ঠে বলল, ভিতরে আসুন। তুর্য কক্ষের বাইরে দাঁড়িয়ে মোবাইলে ঘাঁটছিল। মূলত পৃথাই তাকে বের করে দিয়েছিল। শক্ত কণ্ঠে বলে দিয়েছিল, আমার সব প্ল্যানিংয়ে তো জল ঢেলেছেন, এখন অন্তত কিছুটা সময় বাইরে থেকে আমাকে উদ্ধার করুন। তুর্য আর কথা বাড়ায়নি। এমনি কম অন্যায় সে করেনি। সবচেয়ে বড় অন্যায় বিবাহ বার্ষিকী তারিখ ভুলে যাওয়া। এটা নিয়ে যে পৃথা এখনও কোনো ঝামেলা করেনি, এই তো অনেক। তারপর যদি আবার বউয়ের কথাও না শুনে, তবে আজ আর রক্ষা থাকবে না। পৃথার কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতে চোখ তুলে তাকালো তুর্য। অমনি থমকে গেল বেচারা। হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেল আগের থেকে দ্বিগুণ হারে। সম্মুখে দাঁড়ানো এই কাকে দেখছে তুর্য। এই মুহূর্তে পৃথাকে তার নিকট কোনো পরীর তুলনায় কম লাগছে না। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে। উজ্জ্বল শ্যামবর্ণার শরীরে মেয়েটা একখানা লাল রঙের শাড়ি জড়িয়েছে আজ। এই শাড়িটা তারই কেনা। প্রথম দিন মেয়েটা এই বাড়িতে আসার পর যে জামা কাপড় পরিপূর্ণ লাগেজটা পৃথাকে সে দিয়েছিল, এটা তার মধ্যে ছিল। আক্ষিদয় মোটা করে কাজল লেপেছে পৃথা। ওষ্ঠ ধরে আবার হালকা গোলাপি লিপস্টিক লাগিয়েছে। মেয়েটার ওই উষ্ঠজোড়া তীর্যের নিকট যেন আরও উষ্ণ হয়ে উঠেছে। ইচ্ছে করছে এখনই ওই উষ্টের উপর ঝাঁপিয়ে পড়তে। তুর্য মন্ত্রমুগ্ধে ন্যায় এগিয়ে গেল কক্ষের ভিতরের পৃথার পানে। দরজাটা লাগিয়েই দুই হাতে হাত বাড়িয়ে দিল মেয়েটার একটু জড়িয়ে ধরতে। পৃথা সরে গেল সাথে সাথে। কপট ডাক দেখিয়ে বলল, এখন না। তুর্য আশাহত হলো, অসহায় কণ্ঠে বলল, তাহলে কখন? পৃথা উত্তর দিল না কোনো। তুর্যের পানে এক পলক তাকিয়ে এগিয়ে গেল কক্ষের স্থানে পাওয়ার টেবিলের পানে। একটা বাক্স থেকে ছোট একটা কেক বের করে রাখলো টেবিলে। অতঃপর একটা মোমবাতি জ্বালিয়ে তাকালো আবার তুর্যের পানে। মৃদু হেসে বলল, শুভ বিবাহ বার্ষিকী প্রিয় স্বামী। আমার
আমরা একে অপরের না হয়ে 8টা বছর কাটিয়ে দিয়েছি। পৃথার কথা শেষ হতে না হতেই তুর্য ফট করেই বলল, 8 বছরের থেকে এতটা একটা রাত কম হবে করিনি আমরা গত রাতে এক হয়ে গিয়েছি। পৃথার মেজাজ বিগড়ালো। কথাটা বলার সময় কি সুন্দর একটা অনুভূতি ছিল পৃথার ভিতরে, অথচ এই পুরুষ মাত্র একটা বাক্যবাণ দিয়ে সে অনুভূতি ধূলিসাৎ করে ছাড়লো। এর কি সর্বদা মুখটা চালাতেই হবে? 5টা মিনিটের জন্য এর মুখ বন্ধ রাখা যায় না? পৃথা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, ওটা 8 বছরই হবে। কাল রাত 12টার পরে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তুর্য উষ্ঠ প্রসারিত করে হাসল, দুষ্টুমির সুরে বলল, বাহ, ভালোই হিসেব রেখেছ দেখেছি। তা আর কি হিসেব রেখেছ? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, থমথমে কণ্ঠে বলল, অনেক কিছুই হিসেব রেখেছি। আগে কেকটা কাটি, তারপর বলছি। এদিকে আসুন। তুর্য এগিয়ে গেল টেবিলের নিকট, তবে সে পৃথার পাশে না দাঁড়িয়ে দাঁড়ালো পিছনে। আলতোভাবে মেয়েটার পিছন থেকে জড়িয়ে নিল নিজের সাথে। পৃথার এক হাত নিজের হাতে ভাঁজ নিয়ে টেবিলের উপর রাখা প্লাস্টিকের ছুরিটা তুলে নিয়ে নিল হাতে। কেকের উপরে আস্তে ধীরে সে ছুরিটা চালাতে চালাতে মেয়েটার কানে কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি বউ। পৃথার উষ্ঠে হাসি ফুটে উঠল। কেক কাটার ছুরিটা ছেড়ে দিয়ে এক টুকরো কেক হাতে তুলে নিল সে। তুর্যের মুখের সম্মুখে ধরে বলল, ভালোবাসি প্রিয়। তুর্য পরম তৃপ্তি নিয়ে কেকের টুকরোটা মুখে পুরে নিল। নিজেও এক টুকরো কেক তুলে ধরল পৃথার মুখের সম্মুখে। পৃথা হাঁ করল কেক খাওয়ার জন্য, কিন্তু তুর্য কেকের টুকরোটা পৃথার মুখে না দিয়ে লাগিয়ে দিল গালে। হকচকিয়ে উঠল পৃথা, ফুঁসে উঠে তাকালো তুর্যের পানে, কপট রাগ দেখিয়ে বলল, এটা কি করলেন আপনি? তুর্য ঘোর লাগা দৃষ্টিতে তাকালো পৃথার পানে, একটু ঝুঁকে পৃথার গালের সাথে নিজের গাল লাগিয়ে দিল। কেকের তৈলাক্ত ক্রিমের অবস্থান নিজের গালে নিয়ে নেশালো কণ্ঠে বলল, ভালোবেসেছি। পৃথা শিউরে উঠল, কেঁপে উঠল তার বক্ষস্থল। হাত বাড়িয়ে মেয়েটা খামচে ধরল স্বামীর বাহু। তুর্য টুক করে একখানা চুমু খেলো পৃথার গালে, অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার জন্য একটা জিনিস আছে। পৃথা ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কি? তুর্য উত্তর দিল না পৃথার কথার। পা বাড়িয়ে এসে এগিয়ে গেল আলমারির নিকট। আলমারির উপর থেকে একটা গোলাপির রঙা লাকেজ নামিয়ে রাখলো পৃথার সম্মুখে। শান্ত কণ্ঠে বলল, এটা তোমার। আমি যখন দেশে ফিরেছিলাম তখন এনেছিলাম। পৃথা কৌতূহল অনুভব করলো, উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি আছে এতে? তুমি খুলে দেখো। পৃথা দেরি করলো না, বেশ উৎসুক হয়ে খুলল লাকেজটা। সাথে সাথে ভিতর থেকে বেরিয়ে এলো অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুলসহ আরও অসংখ্য মেয়েলি সামগ্রী। পৃথার চোখ জোড়া চকচক করে উঠল, উৎফুল্ল কণ্ঠে বলল, এসব আমার? তুর্যও মুখ বাঁকালো, ঠোঁট কামড়ে বলল, না, আমার মুরগির বাচ্চার মতো বউয়ের। পৃথা ভেঙচি কাটলো, চটপট করে চকলেটগুলো খুলে খেতেও শুরু করে দিল। অনেকদিন আগে চকলেটগুলো আনলেও যেহেতু খোলা হয়নি, তাই ভালোই ছিল সেগুলো। স্ত্রীর বাচ্চাদের ন্যায় এমন কর্মকাণ্ড দেখে হাসলো তুর্য। একটু এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে, উষ্ঠে শুকনো হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, একা একাই খাবে? আমাকে একটু দিবে না? পৃথা চট করে একটা চকলেট এগিয়ে দিল তুর্যের পানে, স্বাভাবিক কণ্ঠে বলল, নিন। আমার এই চকলেট হবে না, অন্য চকলেট লাগবে। তুর্যের ঘোর লাগা কণ্ঠস্বর। পৃথা থমকালো, 2 সেকেন্ড লাগলো তার কথাটা মস্তিষ্কে ধারণ করতে। তুর্যের কথার মাঝে বুঝতে পেরেই লাজে রাঙ্গা হলো মেয়েটা। সরে যেতে চাইল তুর্যের পাশ থেকে, কিন্তু তুর্য তাকে যেতে দিল না। কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে। হাত বাড়িয়ে আলতোভাবে ধরল স্ত্রীর থুতনি, বল প্রয়োগ মুখটা একটু তুলে বলল, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে বউ। পৃথা লজ্জা পেল আরও, নিজের চোখ জোড়া নামিয়ে নিল সাথে সাথে। তুর্য একটু একটু করে এগিয়ে গেল মেয়েটার উষ্টের পানে, খুব যত্নে উষ্ঠজোড়া আঁকড়ে নিল নিজ উষ্টের ভাঁজে। পৃথা নিজের আক্ষেপে বন্ধ করে নিল পরম আবেশে। আগে পিছে আর না ভেবে মত্ত হলো স্বামীর ভালোবাসায়। সময় প্রবাহমান, এরই মধ্যে কেটে গেল বেশ কয়েকটা দিন। আজ আরুষ এবং ইরার আকদের তারিখ।
সেদিন পরিবারের আরশি এবং ইরার বিয়েটার কথা তুলে দেওয়ার পরে পরিবারের সকল বিষয়টি নিয়ে ভেবেছে বেশ। আরশ ছেলে ভালো, এমন ছেলেকে মেয়ে দিবে না খুব কম লোকই আছে। ইরার কাছেও বিয়ের ব্যাপারের মতামত জানতে চাইলেও সে হ্যাঁ বলে দিয়েছে এক বাক্যে। যেখানে মেয়ে নিজেই রাজি সেখানে আর ঝামেলা করে লাভ কি। তবুও বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল এখন বিয়ের কথা পাকাপাকি করে রাখবে, পরে ইরার এইচএসসি পরীক্ষা শেষ হলে বিয়ে দিবে। কিন্তু বাদ সাধল তুর্য। সে বেশ মরিয়া হয়ে উঠেছে আরশ আর ইরার বিয়ের জন্য। তার মাতামাতি দেখিয়ে মনে হয় সে এই যেন আরশের বিয়ে নয়, তার নিজেরই বিয়ে। তুর্যের এক কথায় তুলে নেওয়া পরে হোক, কিন্তু আকটটা এখন হয়ে যাক। বাড়ির লোকও শেষ পর্যন্ত তার জোরাজোরিতে মেনে নিয়েছে বিষয়টা। সেই অনুপাতে আজ আরশ এবং ইরার বিয়ের দিন ধার্য করা হয়েছে। সন্ধ্যার সময়টা অতিবাহিত হয়ে কেবলই রাতের পানে পা বাড়িয়েছে। আরুষ বেশ পরিপাটি হয়ে সেজেগুজে নিজের বাড়ির লোকদের নিয়ে চলে এসেছে তুর্যের বাড়িতে। আজ তার বিয়ে, তাও প্রিয় নারীর সাথে। তাদের প্রেম হলো না, পাশাপাশি বসে 2-4টা কথা হলো না, অথচ খুব অল্প সময়ের মধ্যেই নিজের করে নিতে পারছে প্রেয়সীকে। ভাবতেই প্রশান্তিতে ভরে যাচ্ছে আরশের হৃদয়। এই প্রথম ছেলেটার মনে হচ্ছে তুর্য ভীষণ ভালো, তার থেকে উত্তম পুরুষ আর এই পৃথিবীতে কেউ নেই। আরশদের আসার পরপরই তাদের বসিয়ে দেওয়া হয়েছে বসার কক্ষে। কাজী সাহেবও চলে এসেছে ইতিমধ্যে। এখন শুধু আসার বাকি ইরার, তাও পৃথা নিয়ে আসছে। খানিক বাদে ইরাকে নিয়ে পৃথা প্রবেশ করলো বসার কক্ষে। ইরার ফর্সা শরীরে আজ গোলাপি রঙা শাড়ি রঙের একখানা শাড়ি জড়ানো হয়েছে, মাথায় ঘোমটা, মুখে সাজগোজের প্রলেপ নেই মোটেই। আরুষ যেন থমকে গেল ওখানে। হৃদস্পন্দনের গতি বেড়ে গেল তার। আজ যে কোন ইরাকে সে দেখছে। শাড়িতে কোনো নারীকে এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না বেচারার। আরুষের চিন্তার ভাবনার মধ্যেই পৃথা ইরাকে বসালো আরুষের পানে। অতঃপর নিজেও ইরার পাশে বসবে ঠিক তখনই চোখ গেল তার অপর পাশে তুর্যের পানে। আর ঠিক এই সুযোগটাই নিল তুর্য। সে যেন এতক্ষণ অপেক্ষায় বসেছিল একটাবার পৃথা তাকানোর জন্য। বেচারি তাকানোর সাথে সাথেই সকলের অগোচরের তুর্য একখানা উড়ন্ত চুমুল ছুঁড়ে মারল বউয়ের পানে। বুকে হাত দিয়ে ঠোঁট নাড়িয়ে বুঝালো, চলো আর একবার বিয়ে করে ফেলি, আর তারপর আরেকবার বাসর। পৃথা চোখ গরম করে তাকালো তুর্যের পানে। লোকটা ইদানিং নির্লজ্জ হয়ে যাচ্ছে ভীষণ। স্থান কাল পাত্র সব বিবেচনা হারিয়েছে। পৃথাকে চোখ গরম করে তাকাতে দেখে থমকালো না তুর্য। একের পর এক নির্লজ্জ ধাঁচের ইশারায় করেই যাচ্ছে। পৃথা তুর্যের পানে খেয়াল করতে করতেই হঠাৎ ভেসে এলো কাজী সাহেবের কণ্ঠস্বর। কাজী সাহেব বেশ নম্র কণ্ঠে ইরাকে বললেন, বলুন মা, কবুল। ইরা হাঁসফাঁস করে উঠল, খামচে ধরল পৃথা এক হাত। কেমন অদ্ভুত এক অনুভূতি ছেয়ে গেছে মেয়েটার মন প্রাণ। আরুষকে যেদিনে বাড়িতে প্রথম দেখেছিল ইরা, সেদিনে ছেলেটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছিল তার হৃদয়ে। তারপর আস্তে আস্তে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হলো। অনেকবার আরুষকে নিজের মনের কথা জানাতে গিয়েও ভয়ে পিছিয়ে এসেছে মেয়েটা। লোকটা নিতান্তই ভদ্র এবং সভ্য ধাঁচের। সে যদি না মেনে নেয়, ওকে ভালো না বাসে, তখন কি হবে? প্রিয় মানুষটার কণ্ঠে ভালোবাসি না এই বাক্যটা শোনার মতো শক্তি ছিল না ইরার। তাই সে আরুষকে ভালোবাসলেও তা প্রকাশ্যে ছিল ভীত। অথচ আজ দেখো, সুন্দর এক ভাগ্যের চাওয়ার নিজ প্রিয় পুরুষটার পাশেই বসে রয়েছে বউয়ের সাজে। আর খুব অল্প সময়ের মধ্যে হয়তো সে হয়েও যাবে আরুষের, শুধুমাত্র আরুষের। ইরার আকাশ পাতাল চিন্তার ভাবনার মধ্যে আবারও ভেসে এলো কাজী সাহেবের কণ্ঠস্বর। কাজী সাহেব নম্র কণ্ঠে আবার বলল, বলুন মা, কবুল। ইরা এবার আর নিজের ভাবনা চিন্তার সময় ব্যয় করলো না। থেমে থেমে উচ্চারণ করলো, কবুল, কবুল, কবুল। সাথে সাথে চারদিকে সমস্বরে প্রতিধ্বনিত হলো, আলহামদুলিল্লাহ। এরপর কাজী সাহেব আরুষকে কবুল বললে সে সময় নিল না একটুও। সে তো আর তুর্যের ন্যায় নির্লজ্জ নয়। তাই চারিদিকে একবার দৃষ্টি ঘুরিয়ে থেমে থেমে বলল, কবুল, কবুল, কবুল। ঝামেলাবিহীন সুন্দর সুষ্ঠুভাবে বিয়েটা সম্পন্ন হলো আরুষ এবং ইরার। বিয়ে সম্পন্ন হওয়ার পরে তুর্যদের বাড়িতে ছোটোখাটো একটা খাবারের আয়োজন করা হয়েছিল সকলের জন্য। আরুষদের বাড়ির সকলের খাওয়ার দাওয়ার শেষ করে এসে বসলো বসার কক্ষের সোফায়। এবার তাদের যাওয়ার পালা। এক এক করে সোফা থেকে সকলে উঠে চলে গেলেও আরুষ উঠছে না।
ঠায় বসে রয়েছে ছেলেটা। তুর্য ভ্রু কুঁচকে তাকালো আরুষের পানে, চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, তুই উঠছিস না কেন? এখন এখনো ওইখানে বসে আছিস কোন দুঃখে? আরুষ ঠিক কী উত্তর দেবে ভেবে পেল না। আজ তার আকদ হয়েছে, অন্তত একটু সময়ের জন্য হলেও তো ইরার সাথে দেখা করতে দিবে তাকে। বিয়ের আগে মেয়েটার সাথে তেমন কথা হয়নি আরুষের, এখন বিয়ে হয়েছে তাই এইটুকু সুযোগ তো অন্তত তাকে দেওয়া উচিত। তাছাড়া তাহমিনা বেগমও বলেছে আরুষের আজ থেকে যেতে। হয়তো একটু সময় নয়, আজ পুরো রাতটাই ইরাকে কাছে পাবে সে। সেই আশাতেই সোফায় বসেছিল বেচারা, কিন্তু এই তুর্য নামক প্রাণীর সম্মুখে নিজের মনের আশার কথা সে বলবে কি করে? আরুষ আমতা আমতা শুরু করলো। কিছু একটা বলার জন্য মুখ খোলার আগে তাহমিনা বেগম এসে উপস্থিত হলেন ওই স্থানে। তুর্যের মুখে পানে তাকিয়ে বললেন, ও আজ থাকবে আমাদের বাড়িতে। বিয়ে যেহেতু হয়েছে, দুজনের সাথে একটু কথা বলার জন্য হলেও তাদের সময় দেওয়া প্রয়োজন। আরুষ খুশিতে গদগদ হলো। যাক, এবার অন্তত নিজের প্রেয়সীর নিকটে যাওয়ার সুযোগ পাবে সে। তবে আরুষের এই খুশি বোধহয় সহ্য হলো না একজনের। কপাল কুঁচকে তুর্য বলল, এসব কী ধরনের কথা মা? আকদের তারিখ আমি ঠিক করেছি, তাহলে তোমাদের যে কোনো সিদ্ধান্ত আমাকে জানিয়ে নেওয়া উচিত ছিল না? মানে? তাহমিনা বেগমের প্রশ্নে কুটিল হাসল তুর্য। মাকে বোঝানোর উদ্দেশ্যে বলল, ইরার সামনে পরীক্ষা মা। বিয়েটা হয়েছে বলে যদি ওদের একসাথে থাকতে দাও, একসাথে সময় কাটাতে দাও, তাহলে এর প্রভাব ইরার মনে পড়বে। মেয়েটার বয়স কম, স্বামীর সান্নিধ্য গেলে ওর মনোযোগ সম্পূর্ণরূপেই স্বামী সংসারের দিকে যাবে, পড়াশোনার কিন্তু আর মন বসবে না ওর। থামল তুর্য, আবার বলল, বিয়ে যখন হয়ে গেছে সারা জীবন পড়ে আছে ওদের একসাথে থাকার জন্য। অথচ পরীক্ষার যদি একবার ফেল করে তাহলে আমাদের যে মানসম্মানটা হারাবে তা কিন্তু আর ফিরে আসবে না মা। তাহমিনা বেগম মনোযোগ দিয়ে শুনলেন ছেলের কথা। ছেলে আর তার ভুল বলেনি একটা কথাও। ইরার কিশোরী হৃদয়, এই বয়সটা তারা অতিবাহিত করে এসেছে। এই বয়সে মেয়েদের বিবেকের তুলনায় আবেগ কাজ করে বেশি। প্রিয় পুরুষ, স্বামী, সংসার এসব সম্পর্কে নতুন নতুন অনুভূতির জন্ম দেয় হৃদয়ে। সেই হিসেবে এখন আরুষ আর ইরাকে একসাথে থাকতে না দেওয়াই শ্রেয়। তাহলে এর প্রভাব ইরার পড়াশোনার উপর পড়বে। কিন্তু আরুষকে বা সে কীভাবে বাড়িতে যেতে বলবে? নতুন জামাই তাকে একবার থাকতে বলে পর মুহূর্তে বাড়িতে যেতে বলতে পারে নাকি? বিষয়টা খারাপ দেখায় তাহমিনা বেগম আমতামতা করলেন, ইতস্ত করে বললেন, কিন্তু মায়ের এইটুকু কথাটি বাকিটা বুঝে নিল তুর্য। আরুষকে টেনে টুনে সোফা থেকে তুলে দাঁড় করালো, কাঁধে হাত রাখলো বেচারার। মায়ের বানে তাকিয়ে বলল, তুমি একদম চিন্তা করো না মা, ও আমার সহকারী কর্মবন্ধু বেশি। ওকে আমি একটা কথা বললে ও জীবন দিয়ে হলেও রাখবে। কণ্ঠে তোলা কথার পরিসমাপ্তি ঘটিয়ে আরুষকে টেনে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যেতে উদ্যত হলো তুর্য। আর আরুষ বেচারার মাথা বোধহয় ঘুরছে এই মুহূর্তে। এ কোনো তুর্যকে দেখছে সে। একটু আগে যে লোক আরুষের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে ধরা দিল, এখন সে সবচেয়ে বড় শত্রুর ভূমিকা পালন করছে। এই ছিল এই লোকের পেটে পুটে। এর জন্য বোধহয় এত তাড়াহুড়ো করে তুর্যর তাদের বিয়েটা দিয়েছিল। অথচ আরুষ ভেবেছিল তুর্য ভালো হয়ে গেছে। এই পৃথিবীতে তুর্য ব্যতীত উত্তম পুরুষ আর নেই কেউ। আরুষের হৃদয় কেঁদে উঠল, তীব্র ব্যথা নিয়ে গেয়ে উঠল, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। আরুষের উথাল পাতাল চিন্তাভাবনার মধ্যে বাড়ির বাহিরের বেরিয়ে এলো তারা। তুর্য আকাশের কাঁধ থেকে হাত সরিয়ে ভদ্র বাচ্চাদের ন্যায় বলল, রাত অনেক হয়েছে, এখন বাড়ি চলে যা। নিজের একলা বিছানায় হাত পা ছড়িয়ে জব্বর একটা ঘুম দে। আরুষের বুক ফেটে চৌচির অবস্থা। বিয়ের পর একলা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমানোর উপদেশ দিল এই পুরুষ। এর হৃদয় কি একটু দয়ামায়া বলতে কিছুই নেই? কেন করলো এই লোক এমন? আরুষের হৃদয় ভয়ের তুলনায় বউহীনা হাহাকারের পরিমাণ বাড়ল। কণ্ঠে সাহস এঁটে সে বলল, আমার সাথে এটা কেন করলেন স্যার? তুর্য ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, কি করেছি আমি? এই যে আমাকে বিয়ে করতে না করতেই বউ ছাড়া করলেন। আরুষের অসহায় কণ্ঠস্বর। তুর্যের চোখে মুখে গম্ভীর ভাব ফুটে উঠল সাথে সাথে। থমথম কণ্ঠে সে বলল, ছি ছি আরুষ, তোকে দেখে আমার লজ্জা হচ্ছে। আমার মতো একজন নম্র ভদ্র লাজুক পুরুষের সাথে থেকে তুই এতটা নির্লজ্জ কবে হয়ে উঠলি? বিয়ে করতে না করতে বউয়ের কাছে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছিস। আপনাকে কে বলেছে হ্যাঁ আমি নির্লজ্জ?
তুর্য কপাল টান টান করে তাকালো। সে গৌরবের সাথেই বলল, তা নয় তো কি, আমাকে দেখে কিছু শেখ। বিয়ে করেও টানা 8 বছর ব্যাচেলার জীবন কাটিয়েছি। আমার মতো ধৈর্যশীল, সুশীল, ভদ্র, লাজুক পুরুষ তুই এই দেশে কেন, এই পৃথিবীতে পাবি না। আমাকে তো নোবেল দেওয়া উচিত। শুধুমাত্র সিক্রেট মিশন থেকে নিজের সব কিছু লুকিয়ে রেখেছি বলে এখন নোবেলটা পাচ্ছি না। কথাটা বলে থামল তুর্য। বিড়বিড়িয়ে বলল, ভাগ্যিস রাত 12টার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, নয়তো মাত্র অল্প সময়ের জন্য এই 8 বছরের রেকর্ডটা মিস হয়ে যেত। আরুষ তুর্যের বিড়বিড়িয়ে বলা কথাগুলো শুনল না, তবে আগের বলা কথা ঠিক শুনেছে। আরুষ জানে ওই 8 বছরের কথা মিথ্যে নয়, তাই আর সে কথা বাড়ালো না। কিন্তু একটা খটকা থেকেই যায়। তুর্য যেমনই হোক কারণ ছাড়া কিছু করে না। আরুষকে যে তুর্য ইরার কাছ থেকে নিজের পূর্ব পরিকল্পনা মাফিয়া সরিয়েছে তা সে ঠিক বুঝতে পেরেছে। এত বড় অফিসার হয়েও এইটুকু যদি সে বুঝতে না পারে তবে সে কেমন অফিসার? আরুষ শুরু দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, সন্দিহান কণ্ঠে শুধালো, সত্যি করে বলুন তো স্যার, আমার বাসর ঘরে আপনি আঘাতটা কেন হানালেন? তুর্য হাসলো, উষ্ঠ বাঁকিয়ে বলল, কি ভেবেছিস আমি সব ভুলে গিয়েছি? রাজশাহীতে বউয়ের হাত কেটে যাওয়ার, তার সেবা যত্ন করে একটু কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই এসে ব্যাগরা দিয়েছিলি। আর তারপর আমার মাথার বাড়ি। একটা কথা ভুলিনি আমি, প্রতিটা কথা মনে রেখেছি। এখন নিজের বোনের সাথে বিয়ে দিয়ে পাই টু পাই হিসাব নেব সব কিছু, বুঝেছিস? প্রস্তুত থাক। কথাটা বলে তুর্য চলে গেল ঘরের ভেতরে। হতভম্ব হয়ে ওই স্থানে দাঁড়িয়ে রইল আরুষ। তুর্যের বউয়ের সাথে কাটানো মুহূর্তের একটু ব্যাগরা দেওয়ার আর ভুলবশত মাথায় একটা আঘাতের জন্য এত বড় একটা শাস্তি দিয়ে দিল আরুষকে। সোজা একদম তার বাসর ঘরে আঘাত করে দিল। এই তুর্যের বোনকে বিয়ে করে আর কি কি তার কপালে আছে সৃষ্টিকর্তাই জানেন। আরুষের বুক ভারী হলো, কাঁদো কাঁদো কণ্ঠেই বলল, একটা ভুল সারা জীবনের কান্না। পুরো বাড়িতে উৎসব লেগেছে, চারিদিকে হৈ হৈ রই রই অবস্থা। ইরার আর আরুষের বিয়ের দিনক্ষণ এগিয়ে এসেছে যে। সময়ের প্রবাহমান গতিতে এর মধ্যে অতিবাহিত হয়েছে বেশ কয়েকটি মাস। পৃথা এবং ইরার এইচএসসি শেষে হয়েছে, রেজাল্টও চলে এসেছে ইতিমধ্যে। মোটামুটি ভালো রেজাল্ট করেছে দুজনই। আর এদিকে আরুষও তার পরিবারের দিয়ে ইরাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার চাপ দিচ্ছে, তাই আর দেরি করতে চাইল না কেউই। এমনি এই পরীক্ষা করে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়েছে। সামনের সপ্তাহে আরুষ এবং ইরার আনুষ্ঠানিক দিন ধার্য করা হয়েছে, আর তার আগের দিন গায়ে হলুদ। সেই অনুপাতে ইতিমধ্যে বাড়িতে অতিথিদের আগমনও শুরু হয়ে গেছে। তুর্য ছিল আজ বাড়িতেই, বসার কক্ষে বসেছিল সবার সাথে, যদিও তার নজর রান্নাঘরে, কারণ সেখানে যে বেচারার একমাত্র বউ কোমরের ওড়না বেঁধে রান্নার কাজে সামলাচ্ছে। তুর্যের পৃথার পানে উকিঝুঁকি মধ্যেই তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল। প্রবল ঝঙ্কর তোলে। তুর্য রান্নাঘরের পানে দৃষ্টি রেখে কল ধরে মোবাইলটা কানে ধরল। মুহূর্তে চোখ মুখের রং পাল্টে গেল ছেলেটার। শক্ত কণ্ঠে বলল, আসছি আমি।